চলো আজকে ক্লাস শুরু করে দিই। আজকে যে পার্টটা হবে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ফেব্রুয়ারি মাসের সাম্প্রতিক ঘটনা। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা আমরা পড়বো সেটা হচ্ছে আম, মানবিক কাজের জন্য মানে হিউম্যান ওয়েলফেয়ারের জন্য একটা মানে চ্যাম্পিয়ন অফ চেঞ্জ এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ভারতের একজন বিশিষ্ট ব্যক্তিকে। এই অ্যাওয়ার্ডটা কে পেলেন সেটা একটু জানতে হবে। চলো লেখো, মানবিক কাজের জন্য, ইংলিশে লিখতে পারো হিউম্যান ওয়েলফেয়ারের জন্য, চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ, চ্যাম্পিয়ন অফ চেঞ্জ। স্যার আরেকবার প্রথম থেকে বলুন, শুনতে পাচ্ছি না। লেখো মানবিক কাজের জন্য চ্যাম্পিয়ন অফ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর হবে লেখো সোনু সুদ। সোনু সুদ। লাস্টে কি চেঞ্জ বলছেন না চ্যাম্পও বলছেন? চেঞ্জ, CHANGE, চেঞ্জ, চাম- চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ। নেক্সট, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন সম্প্রতি কে? সম্প্রতি কে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন? লেখো সুরেশ বারকার, বারকর। ইনি হচ্ছেন একজন সঙ্গীত শিল্পী অবশ্যই। লেখো সঙ্গীত শিল্পী সুরেশ বারকর, সুরেশ বারকর। ওকে, নেক্সট, নেক্সট লেখো টাইম ম্যাগাজিন দ্বারা, টাইম ম্যাগাজিন দ্বারা পার্সন অফ দ্য ইয়ার, টাইম ম্যাগাজিন দ্বারা পার্সন অফ দ্য ইয়ার 2024 কাকে নির্বাচিত করা হলো? লেখো লীনা নায়ার, লীনা নায়ার। ওকে, নেক্সট লেখো নামটা আরেকবার বলুন। নীলা লিনা, সরি লিনা না, লি লহসই লিনা, আমি কি বলেছি গো, লিনা নায়ার, লহসই দন্তনাকার, লিনা নায়ার। ওকে, চলো নেক্সট দেখো জিডি বিড়লা সায়েন্টিফিক অ্যাওয়ার্ড দেয়া হয়ে থাকে। ঠিক আছে, তো এই অ্যাওয়ার্ডটা প্রথম মহিলা হিসাবে সম্প্রতি একজন পেল। এর আগে কোনো মহিলাকে দেওয়া হয়নি এই অ্যাওয়ার্ডটা, জিডি বিড়লা অ্যাওয়ার্ড। হ্যাঁ, সায়েন্টিফিক এক্সেলেন্সির জন্য সাধারণত এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকে। তো এই প্রথম মহিলা হিসেবে কাকে দেওয়া হলো বা কে পেলেন এই প্রথম মহিলা হিসেবে প্রথম এই অ্যাওয়ার্ডটা কে পেলেন? চলো লেখো জিডি বিড়লা অ্যাওয়ার্ড। কি অ্যাওয়ার্ড বললেন? কি অ্যাওয়ার্ড বললেন? লেখো প্রথম ফার্স্ট ওমেন হিসাবে, ফার্স্ট উমেন হিসাবে, প্রথম মহিলা হিসাবে জিডি বিড়লা। জিডি মানে বড় হাতের জি, বড় হাতের ডি, জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্সি। জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্সি পেলেন কে? লেখো প্রফেসর অদিতি সেন,
প্রফেসর অদিতি সেন। স্যার কি নাম আর একবার বলুন? প্রফেসর অদিতি সেন, অদিতি সেন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা আগে তোমরা পারবে আশা করি। যে পারবে বলে দাও। সেরা অভিনেতা হিসেবে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো? গত শাহরুখ খান। শাহরুখ খান। শাহরুখ খানকে দেওয়া হয়েছে। শাহরুখ খান। এটা আগের দিন হয়েছে। তো নেক্সট প্রশ্ন। স্যার এটা কত নাম্বার কোয়েশ্চেন চলছে? এটা মনে হচ্ছে 3 নাম্বার, 3-4 নাম্বার হবে। 4টা হয়ে গেছে। 4টা হয়েছে। এবার চলো লেখো। দেখো, ফ্রান্স কর্তৃক মানে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান, ঠিক আছে, যেটা নাইট অফ দি রিজিয়ান, ওকে, লিজিয়ান। এই অ্যাওয়ার্ডটা সম্প্রতি দেওয়া হলো ভারতীয় একজন ব্যক্তিকে। কে তিনি? লেখো, ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ফ্রান্সের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড নাইট অফ লিজিয়ান, নাইট অফ লিজিয়ান অফ অনার, এ সম্মানিত হলেন কে? ফ্রান্সের স্যার নাইট অফ কি বললেন? লিজিয়ান, LEGION, লিজিয়ান। নাইট অফ লিজিয়ান অফ অনার সম্মানে ভূষিত হলেন কে? অ্যান্সার শশী থারুর। লেখো শশী থারুর। ওকে, শশী থারুর। শশী থারুরকে আমরা সবাই চিনি, সাহিত্যিক। ওকে, দেখো, ফটোগ্রাফার অফ দি ইয়ার আগে আমরা পড়েছি। হ্যাঁ, ফটোগ্রাফার অফ দি ইয়ার, যেমন বিল্লো, এই কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে ফটোগ্রাফার অফ দি ইয়ার হলো না, মনে আছে? কি বিল্লো তাল্লব নাকি একটা ছিল না, মনে নেই? কি বলো নামটা? কি বিল্লো তাহান নাকি একটা, বিল্লো 12 বছরের বাচ্চা ছেলে ফটোগ্রাফার অফ দি ইয়ার সম্মানে ভূষিত হয়েছে। বিল্লো তাহান নাকি এটা হবে। এই এরা জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ছিল। তো এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওই ফটোগ্রাফার অফ দি ইয়ার আন্ডারগ্রাউন্ড, মানে আন্ডার ওয়াটার আর কি, ঠিক আছে? আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার সম্মানিত হলেন কে? আমরা একটু দেখে নিলে কেমন হয়। আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার দেখাচ্ছি, দাঁড়াও। আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার 2024। দেখো কিরকম মানে ফটো তুলেছে। অ্যালেক্স দাওয়ান, না দাউসান, দাউসান ফটোগ্রাফার, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার অ্যালেক্স দাওয়ান। স্ক্রিন শেয়ার করছি, দেখো, মানে সমুদ্রের নিচে ফটো তুলেছে। তোমরা তো অনেকে সমুদ্রের নিচে গেছো। দেখো, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার অ্যালেক্স দাউসন, ঠিক আছে? অ্যালেক্স দাউসন সুইডেনের একজন ব্যক্তি, যিনি কিনা মানে সমুদ্রের নিচে হচ্ছে ফটো তুলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার সম্মানে ভূষিত হয়েছেন। চলো এই ফটোটা কেমন দেখে নি। দেখো, ও মাই গড, দেখো এইটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার, মানে এটা হচ্ছে একজন মানুষ, মনে হচ্ছে এখানে আন্ডার ওয়াটারে রয়েছে। আর এগুলো ফসিলস মনে হয়। আর এটা কি সূর্যের মতো? হ্যাঁ, হ্যালো, কে? বিকাশ?
ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বলো। একদম, হ্যাঁ 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 হ্যাঁ। আর ডায়মন্ড হারবার থেকে অনেক এখানে হেনরি আইল্যান্ড রয়েছে, তারপরে তোমার গঙ্গাসাগর আইল্যান্ড রয়েছে, বা আরো হ্যাঁ, ডায়মন্ড হারবার থেকে ফেরি আচ্ছা আমি তো এখন মানে পড়াচ্ছি তোমাকে, পরে মানে তুমি পরে ফোন করে একটু ওই, না না এখান থেকে লঞ্চ নতুন হয়েছে আর কি, লঞ্চ মানে পুরো এখান তুমি যেখানে যাবে আর কি, গঙ্গাসাগরে গেলে ডায়মন্ড হারবার থেকে পুরো লঞ্চ। কোথায়? মৌসুমী, হ্যাঁ মৌসুমী আইল্যান্ড, হ্যাঁ মৌসুমী আইল্যান্ড আছে। নামখানা থেকে, হ্যাঁ নামখানা থেকে যাবে। ডায়মন্ড হারবার থেকে যা যায় মানে ওই দিক থেকে সুবিধা হয়। হ্যাঁ মৌসুমী আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড ওটা। হ্যাঁ হ্যাঁ, মৌসুমী আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড। হ্যাঁ 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 হ্যাঁ। ওখানে আরো আছে, হেনরি আইল্যান্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো তাহলে দেখে নিয়েছো ফটোগ্রাফার অফ দি ইয়ার, এইটা হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার। আচ্ছা এটা কি হচ্ছে, কি বলতো, এটা কি মনে হয় তোমাদের, এই নিচে এটা কি আছে? কুমির, হ্যাঁ, কুমিরের মতো লাগছে। ফসিলস না? ফসিলস এর মতো তো না? হ্যাঁ হ্যাঁ, ফসিলস লাগছে, হ্যাঁ ফসিলস আবার ফসিলস, হ্যাঁ হ্যাঁ, স্যার এটা স্কেলিটন লিভিং টাইপের, ফসিলস লাগছে আপনাকে। স্কেলিটন টাইপের কিছু। হুম, কি সুন্দর দেখো, যেন আকাশ, উপরে আকাশ, আর এই মানুষ এখানে ইয়ে করছে। এখানে তন্ময়ী তো সমুদ্রের নিচে ঘুরেছে তাই না, তন্ময়ী? স্যার মানে ভিতরে যখন যাই তখন আমি দেখেছি মানে সূর্যের আলোটাও আসে আর কি, মানে মানে দেখাই যায় সবই আর কি ও মাই, ভিতরে। তাই? সূর্যের হ্যাঁ আলো দেখা যায়? হ্যাঁ, সবই দেখা যায়, মানে ওই যে সূর্যের আলোটা তো মানে একদম অনেকটা গভীরেই যায় আর কি আলোটা, হ্যাঁ, তো তোমার, দিয়ে সবই মোটামুটি দেখা, সেই জন্যই তো মানে কতগুলো যে প্রবালগুলো বা যে হ্যাঁ, এগুলো সবই দেখতে পেয়েছি আর কি। ও হ্যাঁ হ্যাঁ, আর চোখে কিছু দেয় না, মানে এমন কিছু চশমা দেয় যা দেখা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়েছে, হ্যাঁ সেটা তো দিয়েছে। আর জলটা স্যার স্বচ্ছ থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো সত্যি। মানে নীল একদম স্বচ্ছ এরকম। হ্যাঁ অ্যাকচুয়ালি 200 মিটার সেটাই। গভীরতা পর্যন্ত, সমুদ্র পৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত কি হয়, সূর্যের আলো পৌঁছাতে পারে, ঠিক আছে, এটা আমরা পড়েছি ধরো। কিন্তু এবার হচ্ছে আরো কত গভীরে তোমাদের নিয়ে গেছে, বা যারা ভেতরে ফটো আমি গেছিলাম আমি গেছিলাম তখন 12 মিটার, 12 মিটারে অনেকটা মানে ওখানে মানে সবই মোটামুটি দেখা যায় আর কি, যে প্রবালগুলো, তারপর মানে অনেক ধরনের, তারপর যে ওই যে ফাঙ্গাস বা যেই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো আর কি দেখেছি সব সব। হ্যাঁ, সে তো অবশ্যই দেখা যাবে, কোরাল মানে ওখানে তো কোরাল আইল্যান্ড রয়েছে, মানে সমুদ্রের হ্যাঁ তলদেশে যে ভূপ্রকৃতি, হ্যাঁ সমস্ত কিছু দেখা যাবে। এই যে যেমন ধরো এইগুলো হচ্ছে কোরাল, এগুলো মাছের ঝাঁক, হ্যাঁ পিরেজিক হ্যাঁ, এগুলো মাছের ঝাঁক। কোরাল। না এইটা হচ্ছে পিরেজিক মাছের ঝাঁক, ঠিক আছে, এটা এইগুলো কোরাল, এই যেটা দেখতে পাচ্ছ এটা এটা কোরাল, প্রবাল, ঠিক আছে, এগুলো মাছের ঝাঁক, এগুলো পিলেজিক মাছের ঝাঁক। এইগুলো এইগুলো হচ্ছে এইগুলো কোরাল, মানে এই সমুদ্রের তলদেশে। হ্যাঁ, তো যাই হোক এরকম আর কি। আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার, ঠিক আছে, ওকে, লিখে নাও, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দি ইয়ার অ্যালেক্স ডাউসন। ওকে, কোথাকার বললেন ছেলেটা? সুইডেনের একজন পার্সোনালিটিস। আর তোমরা যেহেতু 12 মিটারের 12 মিটারের মধ্যে মানে ভেতরে গেছো আর কি, তো স্বাভাবিক সূর্যের আলো পৌঁছাবে। হ্যাঁ আমরা মানে অ্যাকচুয়ালি 200 মিটার গভীরতা পর্যন্ত না সূর্যের আলো পৌঁছাতে পারে, ফলে কি হয় 200 মিটার গভীরতা পর্যন্ত বিভিন্ন ধরনের প্ল্যাঙ্কটন জন্মায়, এবং প্ল্যাঙ্কটন জন্মাবে, এবং প্ল্যাঙ্কটনের জন্য উপর ভিত্তি করে মাছ, মাছ তো ওদের উপর ভিত্তি করে খাদ্য গ্রহণ করে থাকে।
ঠিক আছে। তা তোমরা 12 মিটার গভীরতা মানে 12 মিটারের মধ্যে ল্যান্ড পেয়ে গেছো, মানে এমন একটা জায়গা গেছে যেখানে ল্যান্ড পাওয়া যাবে, তাই না? 12 মিটার গভীরতা। আর সমুদ্রের না, ল্যান্ড না, মানে আমরা তো ভেসেই ছিলাম আর কি, মানে ওখানে ল্যান্ড তো বলে কিছু নেই, সবই তো জল। জল তো, কিন্তু ওই যে মানে কোরাল গুলো দেখতে পাচ্ছ, ওটা তো হ্যাঁ, ভূপ্রকৃতি। কোরালস গুলো দেখতে পেয়েছি, হ্যাঁ কোরালস গুলো দেখতে পেয়েছি। এবার অনেক ধরনের গাছ, অনেক হ্যাঁ, নতুন নতুন, মানে নামই জানি না এই এই ধরনের। সেটা তুমি জানবে না। সমুদ্রের তলদেশে দেখো আমাদের হ্যাঁ, ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের উপরে যেমন ওখানে যে একটা বাস্তুতন্ত্র খাদ্য রয়েছে। শৃঙ্খল যেটা হয় না, মানে ওদেরও একটা সমুদ্রের ভিতরেও একটা খাদ্য শৃঙ্খল একটা আছে আর কি, একদম একদম, দেখো বাস্তুতন্ত্র যেটা আর কি, বাস্তুতন্ত্র আছে, হ্যাঁ। সেটা। হ্যাঁ, ওটা তো তুমি যেটা বলছো, ওটা তুমি ভেসে থাকলেও কিন্তু এই যে কোরাল গুলো জন্মাচ্ছে কোথায়, ভূমির উপরে। ওরা কি অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওরা তো এই কোরাল না দ্রুত বংশ বিস্তার করে, দ্রুত বংশ বিস্তার করে এবং দ্রুত মারা যায়। ফলে কি হয়, আস্তে আস্তে কোরাল গুলো আস্তে আস্তে উচ্চতা বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। তা মানে সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতি যেটাকে বলা হয়। তো তুমি যেটা আমরা মানে অ্যাকচুয়ালি তোমার যেখানে নিয়ে যায় এগুলো হচ্ছে মহীসোপান অঞ্চল, ঠিক আছে। মহীসোপানের মানে গভীরতা বেশি হয় না, 200 মিটারের মধ্যে থাকে। এবারে 200 মিটার মানে গড় বলছি। এবার আস্তে আস্তে এটা যখন স্থলভাগ থেকে আস্তে আস্তে নামে, তাহলে কি মানে তখন কি হয়, ভূমির ঢাল আস্তে আস্তে মানে বাড়তে থাকে। তো কাছাকাছি অঞ্চলে ওই 200 মিটারের মধ্যেই কিন্তু কোরাল গুলো বেশি জন্মায় আর কি, ঠিক আছে। এবং সমুদ্রের তলদেশে ভূপ্রকৃতিতে ওই বিভিন্ন ধরনের কোরাল দেখতে পাবে, বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন কালারের, বিভিন্ন ধরনের প্রবাল, মানে কি লাল নীল সবুজ বিভিন্ন ধরনের কোরাল দেখতে পাবে, ঠিক আছে। এটা হচ্ছে আন্দামানে তো ওখানে পাওয়া যায়। এবং মালদ্বীপ যেটা কোরাল আইল্যান্ড, এটা ওখানেও সমুদ্রের তলদেশেও বাস্তুতন্ত্র আছে, ভূপ্রকৃতি আছে, সবকিছু আছে, ঠিক আছে। চলো, ফটোগ্রাফার অফ ইয়ার, ঠিক আছে। চলো নেক্সট। ওকে, নেক্সট। সম্প্রতি নীরজ চোপড়াকে সম্মানিত করলো কোন দেশের পর্যটন বিভাগ? সম্প্রতি এটা WBCS এ এসেছিল না? সম্প্রতি নীরজ চোপড়াকে সম্মানিত করা করলো সুইজারল্যান্ডের, সরি আবার উত্তরটা ভুলে দিলাম। কোন দেশের পর্যটন বিভাগ? লেখো সুইজারল্যান্ড। স্যার কোন দেশের কি বললেন? পর্যটন বিভাগ। ও আচ্ছা। নেক্সট। আচ্ছা, আমাদের তো ভারত রত্ন যেটা সবাই আগের দিন জানো, বলে দাও তো। রাজীব বলো, কে কে পেয়েছে ভারত রত্ন? পাঁচজন পেয়েছে। একটা হচ্ছে আপনার ওই গ্রিন রিভলিউশনের ওই যে নাম কি, স্বামীনাথন। তারপরে আপনার হচ্ছে এরকম টোটাল 5 জন। কে বলতে পারবে বলো? কর্পূরী ঠাকুর, হ্যাঁ, এল.কে. আদবানি, এম.এস. स्वामीनाथन, नरसिम्हा राव और चरण सिंह, चौधरी चरण सिंह। ইয়েস। চরণ সিং, নরসিমা রাও, লালকৃষ্ণ আদবানি, আমাদের তারপরে হচ্ছে কর্পূরী ঠাকুর। একটু বলে দিন না পরপর, মানে আর কোন ফিল্ডে সেগুলো একটু বলে দিন। এগুলো আগের দিন করানো হয়ে গেছে। আচ্ছা ও আচ্ছা, তবুও ঠিক আছে, আমি বলে দিচ্ছি। লেখো পিভি নরসিমা রাও, পিভি নরসিমা রাও রাজনীতিবিদ, ফর্মার রাজনীতিবিদ। চরণ সিং, ইনিও রাজনীতিবিদ। এম.এস. স্বামীনাথন, ইনি হচ্ছেন সবুজ বিপ্লবের জনক। কর্পূরী ঠাকুর, ফর্মার চিফ মিনিস্টার অফ বিহার। আরেকজন কে গো? এম.এস. স্বামীনাথন কোন ফিল্ডে বললেন স্যার? এম.এস. স্বামীনাথন এগ্রিকালচারাল, মানে কৃষি, মানে বিজ্ঞানী আর কি। দেখো গ্রিন রিভলিউশনের জন্য, ভারতীয় গ্রিন রিভলিউশনের জন্য। গ্রিন রিভলিউশনের জন্য। হ্যাঁ, আরেকজন স্টিপ হয়ে গেছে না?
লালকৃষ্ণ আদবানি। লালকৃষ্ণ আদবানি। হ্যাঁ, লালকৃষ্ণ আদবানি। নরসিংহ রাও। লালকৃষ্ণ আদবানি ইনি ছিলেন ভারতের ফর্মার মানে ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল না, ভাইস আরে প্রাইম মিনিস্টার, মানে ওটা কি বলা হয়, কি প্রাইম মিনিস্টার মানে উপপ্রধানমন্ত্রী। লালমোহন না কি একটা বললেন? লালকৃষ্ণ আদবানি। হয়েছে? স্যার এর উনি কোনো কোন- ট্রিক্স আছে? ভুলে উনি গিয়ে উনি এখানে ট্রিক্স হতে এগুলো মানে সিম্পল, তো আসলে তুমি এগুলো নাম জানো না, এগুলো এগুলো রাজনীতিবিদদের আবার মনে রাখার জন্য ট্রিক্স করতে হয় নাকি? লালকৃষ্ণ আদবানি, তারপর হচ্ছে আমাদের চরণ সিং, এরা সবাই রাজনীতিবিদ। তারপর হচ্ছে তোমার পিভি নরসিংহ রাও রাজনীতিবিদ। আর চরণ সিং তো চরণ সিংকে তো সবাই জানো, চরণ সিং, ঠিক আছে। কিষান কিষান বিপ্লবের সঙ্গে যুক্ত, কিষান ডে পালন করা হয়। তারপরে আমাদের স্বামীনাথন, এম এস স্বামীনাথন। এখানে ট্রিক্স না, এগুলো মানে বুঝতে পেরে যাবে, দুবার চারবার পড়লে হয়ে যাবে। তন্ময় বলো। হ্যাঁ স্যার, আর একটা বললেন, লাস্টে একটা বললেন যে মানে একটা হচ্ছে নরসিংহ রাও, একটা হচ্ছে চৌধুরী চরণ সিংহ আর সিং, আর একটা হচ্ছে রামকৃষ্ণ আবদানি। না, লালকৃষ্ণ আদবানি, লালকৃষ্ণ আদবানি। আচ্ছা আচ্ছা। আর এম এস স্বামীনাথন, আর একটা চরণ সিং। কর্পূরী ঠাকুর, আচ্ছা, কর্পূরী ঠাকুর, হ্যাঁ কর্পূরী ঠাকুরটা এখানে ফর্মার সিএম অফ বিহার। বিহার, হ্যাঁ। নেক্সট লেখো আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023। আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ডেড হলেন কে? লেখো বীণা মোদি। বীণা মোদি। আর একবার বলুন কোশ্চেনটা। লেখো আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অফ দ্য ইয়ার। আচ্ছা, ইয়ে ডে গুলো হয়ে গেছে মমিতা? ডে গুলো হয়ে গেছে? না স্যার, হয়নি। আচ্ছা চলো ডে গুলো লেখো তো, ফেব্রুয়ারি মাসের ডে। ফেব্রুয়ারি মাসের উল্লেখযোগ্য মানে গুরুত্বপূর্ণ ডে গুলো একটু জানতে হবে, শুধু ফেব্রুয়ারি মাসে। এটা কি এখানেই শেষ স্যার অ্যাওয়ার্ডটা? অ্যাওয়ার্ড গুলো হয়ে গেছে। ওকে। আচ্ছা চলো নেক্সট। স্যার আমি ওমেনটার নাম বলুন, ওমেনের নামটা বলুন। বীণা মোদি। স্যার হ্যাঁ 25 ফেব্রুয়ারি মাসেরটা এর আগের দিনই একদিনই হয়েছে তো না? হ্যাঁ হ্যাঁ, একদিন হয়েছে। তাহলে হয়নি। আচ্ছা, ওমেনের নামটা কি বললেন? বীণা বীণা মোদি। মোদি হয়েছে। নেক্সট, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কত তারিখে? লেখো 2রা ফেব্রুয়ারি। লেখো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে সেলিব্রেট ইন হুইচ ডে? লেখো 2nd ফেব্রুয়ারি। হয়েছে? চলো নেক্সট। আচ্ছা থিমটা লিখে নাও। থিম, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে থিম কি ছিল? লেখো ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। দেখো প্রতি বছর এইরকম ডে পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। যেমন ধরো প্রতি বছর যেমন মানে 5ই জুন পরিবেশ দিবস পালন করা হয়, বা শুধু পরিবেশ দিবস না, আমরা যেটা মানে কমনলি জানি আর কি। তো এরকম মানে আমরা সেই বিভিন্ন ধরনের ডে, মানে আগে আমরা সেই ছোটবেলায় কি শিখেছিলাম, এই ভ্যালেন্টাইন্স ডে, তারপরে কি সব ওয়েটল্যান্ড এন্ড হিউম্যান কি বললেন? হিউম্যান ওয়েলবিং।
ঠিক আছে? তো এরকম ভ্যালেন্টাইন ডে, তারপরে আবার তোমার বলুন স্যার, ওয়েল বিং। হ্যাঁ ওয়েলবিং। এখন একটু বড় হলে তারপরে শুধু এই হাত ধোয়া দিবস, তারপরে চোখ ধোয়া দিবস, ক্যান্সার ডে, এগুলো পড়তে হবে। এবার এগুলো আবার কি জিনিস হয়, ঠিক আছে? তো স্যার আজকে কি কোন টপিকটা পড়াচ্ছেন? আজকে সাম্প্রতিক ঘটনা পড়াচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স। হুম, তোমাদের পড়াশোনার মধ্যে একটু মানে অনিন্দিতা, তুমি কিন্তু ইরেগুলার হয়ে যাচ্ছ, কি ব্যাপার? ব্যাপারটা একটু খুলে বলো, নালে কিন্তু ইরেগুলার হয়ে যাচ্ছে, পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যাচ্ছে কেন? প্রবলেম এনি? হ্যাঁ স্যার আমার প্রবলেমটা হচ্ছে আমার এটা মানে মার্চ মাস, এবার মার্চ মাসে তো প্রচুর মানে অফিসে তো ইয়ার এন্ডিং, হ্যাঁ ইয়ার এন্ডিং বলতে তো এখানে মানে যতই হিসাব নিকাশ তো এখন হচ্ছে, তো সেই জন্য মাঝে মাঝে একটু ইরেগুলার হয়ে যাচ্ছে। বুঝতে মানে পেরেছি। এপ্রিল থেকে ঠিকঠাক হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি শোনো, একটা অ্যাকচুয়ালি পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস, তোমরা বলি অনেকে নতুন আছো তোমরা, জানো না বিষয়টা, মানে মনে করে ভাবো যে পড়াশোনার মধ্যে আছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি পড়াশোনা এমন একটা জিনিস না, এখানে তুমি যদি না এক সপ্তাহ বা হচ্ছে 15 দিন তুমি ধরো বই, মানে বইয়ে হাত দেবে না বা বই থেকে দূরে থেকে যাবে, তুমি দেখবে মানে পুরোটাই ভুলে গেছো, ঠিক আছে? তুমি 1 মাস তুমি মানে 15 দিন বা 1 মাস তুমি ডিটাচ চলে যাও, যেন মনে হবে সবকিছু নতুন, ঠিক আছে? মানে এতদিন ধরে ধরো যা কিছু পড়েছো বা পড়েছি আমরা, সেগুলো নতুন মনে হবে। কারণটা হচ্ছে আহ, কারণ হচ্ছে কি, আমাদের যে মানে মেমোরি, সে আমরা পড়েছিলাম না, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, মানে বিস্মৃতি মানে ভুলে যাওয়া, ফরগেট, হ্যাঁ মানে স্মৃতি, এগুলো পড়েছিলাম। তো এগুলো আমাদের মেমোরিতে, এটা ন্যাচারাল ব্যাপার, সবার ক্ষেত্রে হয়। সে যত বড় আইকিউ, মানে যাদের আইকিউ প্রচুর তাদের কথা বাদ দিচ্ছি, আমাদের মতো নর্মাল যারা ব্যক্তি আর কি, হ্যাঁ ঠিক আছে, বই তুমি যদি 1 মাস যদি রেখে দাও, টাচে না থাকো, তাহলে কি হবে, ভুলে যাবে। সেইখানে কি বলতো, কন্টিনিউয়াস আপডেট থাকতে হবে, মানে ধরো দিনে 1 ঘন্টা হলেও, আধ ঘন্টা হলেও একটু আপডেট থাকতে হবে, মানে একটু, তাহলে কি হবে, মোটামুটি মনে হবে যে হ্যাঁ অসুবিধা হবে না। কিন্তু যদি সে একদম ডিটাচ হয়ে যায় না, তখন কি হবে, প্রবলেম হয়ে যাবে, মানে মনে হবে ভাই কি অবস্থা, আমি পড়ছি কিন্তু সব নতুন নতুন লাগছে কেন, এরকম, তখন ফ্রাস্ট্রেশন এসে যাবে, ঠিক আছে? আর ফ্রাস্ট্রেশন আসা মানে তো চাপ, এমনিতে তো ফ্রাস্ট্রেশন, ঠিক আছে? সেখানে অল্প একটু টাচে থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এটার থিম লেখা হয়ে গেছে ওয়েটল্যান্ড অ্যান্ড হচ্ছে, যারা নতুন এসছো তাদের তাদের জন্য সবাইকে বলছি যে আজকে ফেব্রুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, এখন যেটা হচ্ছে সেটা দিবস, মানে গুরুত্বপূর্ণ ডে, ফেব্রুয়ারি মাসের মোস্ট ইম্পর্টেন্ট ডে অ্যান্ড থিম। তো ফার্স্ট লিখেছি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, মানে বিশ্ব জলাভূমি দিবস বাংলায়। এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি সেলিব্রেট হয় এভরি ইয়ার। ওকে, এটার থিম কি, ওয়েটল্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। নেক্সট লেখো বিশ্ব ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, 4th ফেব্রুয়ারি, 4th ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ক্যান্সার ডে সেলিব্রেট 4th ফেব্রুয়ারি। ওকে, থিম লেখো, থিমটাও লিখে নাও, লেখো টুগেদার উই চ্যালেঞ্জ, টুগেদার উই চ্যালেঞ্জ, টুগেদার উই চ্যালেঞ্জ দোজ ইন পাওয়ার, দোজ ইন পাওয়ার। নেক্সট, ওয়ার্ল্ড ওমেন ডে, ওয়ার্ল্ড ওমেন ডে, ওয়ার্ল্ড ওমেন ডে কত তারিখ, আগের দিন লিখেছিলাম, মনে নেই? 8 মার্চ, 13 ফেব্রুয়ারি। ইয়েস, 13ই ফেব্রুয়ারি। 13ই ফেব্রুয়ারি এটা আরেকটা ডে, ন্যাশনাল হবে না? হ্যাঁ স্যার এটা ন্যাশনাল ওমেন ডে হবে না, ন্যাশনাল ন্যাশনাল হবে, ওয়ার্ল্ড হবে না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, ওয়ার্ল্ড তো 8 তারিখ, ন্যাশনাল, ন্যাশনাল গুড ইভিনিং। ওয়ার্ল্ড, দেখো ওয়ার্ল্ড হচ্ছে ওমেন ডে 8ই মার্চ, আর এটা হচ্ছে ন্যাশনাল ওমেন ডে, আগের দিন বললাম। ন্যাশনাল ওমেন ডে হচ্ছে 13ই ফেব্রুয়ারি।
লিখে নাও ন্যাশনাল ওমেন ডে। আচ্ছা 13 তারিখে আর একটা ডে পালন করা হয়, কি বলতো? 13ই ফেব্রুয়ারি রেডিও ডে। ইয়েস, রেডিও ডে। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম এটা বলবে না তো কি। 13ই ফেব্রুয়ারি রেডিও ডে। ওকে, চলো নেক্সট। স্যার ওমেন্স ডে থিম কিছু আছে 13 ফেব্রুয়ারি? হ্যাঁ, সব থিম করতে হবে না, ঠিক আছে, সব থিম করতে হবে না। ওকে, চলো নেক্সট লেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, এটার থিম করতে হবে। দেখো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21শে ফেব্রুয়ারি। থিম লেখো মাল্টি লিঙ্গুয়াল এডুকেশন, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং, এ পিলার অফ লার্নিং। এই পর্যন্ত লেখো, বেশি লিখতে হবে না। থিমটা আরেকবার বলুন। মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। ওকে, নেক্সট। স্যার মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন এ পিলার অফ লার্নিং। নেক্সট লেখো ওয়ার্ল্ড এনজিও ডে 27শে ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড এনজিও ডে 27শে ফেব্রুয়ারি। ওকে, স্যার বিজ্ঞান দিবসটা মিস করে যাচ্ছেন 24শে ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখো বিজ্ঞান দিবস, জাতীয় বিজ্ঞান দিবস, ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি। স্যার ওয়ার্ল্ড এনজিও ডেটা কি বললেন একটু আগে? এনজিও ডে 27শে ফেব্রুয়ারি। স্যার ন্যাশনাল সায়েন্স ডে কবে বললেন? ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি। নেক্সট লেখো, এবার লেখো অ্যাপয়েন্টমেন্ট, রিডিং করে অ্যাপয়েন্টমেন্ট। ওকে, চলো ইন্ডিয়ান আর্মির ভাইস প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন? ভাইস প্রেসিডেন্ট না, ভাইস চিফ লেখো, ভাইস চিফ, চিফ অফ ডিফেন্স যেটা নতুন যে পদটা হয়েছে, লেখো ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? লেখো উপেন্দ্র ত্রিবেদী। উপেন্দ্র ত্রিবেদী। স্যার কোথায় ভাইস চিফ? কোথায়? ভাইস চিফ মানে ইন্ডিয়ান আর্মির যে ভাইস চিফ আছে, সেই চিফ অফ ডিফেন্স একটা পদ আছে না, ওই চিফ অফ ডিফেন্সের ভাইস চিফ হিসাবে নিযুক্ত হলেন কে? উপেন্দ্র ত্রিবেদী। আচ্ছা বলো তো চিফ মানে ইন্ডিয়ান আর্মির বর্তমান অনিল চৌহান। চিফ অফ ডিফেন্স কে রয়েছেন? অনিল চৌহান। হ্যাঁ, অনিল চৌহান। অনিল চৌহান কি না? অনিল চৌহান তো মনে হচ্ছে তো না। চিফ অফ ডিফেন্স না? চিফ অফ ডিফেন্স হচ্ছে মনোজ পান্ডে না? 200% শিওর। অনিল চৌহান। হ্যাঁ, অনিল চৌহান। হ্যাঁ স্যার, মনোজ পান্ডে। অনিল চৌহান। অনিল চৌহান বলছো? মনোজ পান্ডে ছিল। মনোজ পান্ডে স্যার। চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে অনিল চৌহান। নতুন হয়েছে?
হ্যাঁ ওই যে কে বিপিন রাওয়াত ছিল যে মারা গেল, তারপরে তো অনিল চৌহান হয়েছে। না 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 না, বিপিন রাওয়াত মারা যাওয়ার পরে হয়েছে তোমার, অনিল চৌহান হয়নি। একটু গুগল করো তো, দেখো কি কি আসে, দেখো তো। স্যার মনোজ পান্ডে হবে হ্যাঁ স্যার, আর্মি চিফ সম্প্রতি স্টাফ। অনিল চৌহানই হবে। আচ্ছা, মনোজ পান্ডে ছিল। মনোজ পান্ডে ছিল, আমিও তো জানি মনোজ পান্ডে ছিল। আর অনিল চৌহান যেটা বলছে মৌমিতা, এই আপডেট রাখে আছে, অনিল চৌহান মনে হচ্ছে সম্প্রতি হয়েছে। একটু তবু গুগল করো তো। আর মৌমিতা বলছে স্যার বলছি তাহলে ইন্ডিয়ান আর্মির ভাইস চিফটা হচ্ছে উপেন্দ্র ত্রিদেব, তাই তো? আর যেটা বললেন চিফ, যেটা সেটা স্যার একটা আছে সিডিএস, যেটা হলো চিফ অফ আর্মি ডিফেন্স, মানে চিফ অফ ডিফেন্স স্টাফ। হ্যাঁ, একটা আর্মি চিফ, এর দুটো পদ সম্ভবত আলাদা। হ্যাঁ হ্যাঁ আলাদা। সিডিএস, আপনি সিডিএস জিজ্ঞেস করছেন তো? এখানেই গন্ডগোলটা হচ্ছে, একজন অনিল চৌহান হবেন, একজন মনোজ পান্ডে হবেন। আচ্ছা, সিডিএস আমি সিডিএস হচ্ছে অনিল চৌহান। আচ্ছা, আমি যেটা বলছি ওই ওটা পদ হচ্ছে কি বলতো? আপনি যে সিডিএস জিজ্ঞাসা করেছেন স্যার। হ্যাঁ স্যার, আপনি বলছেন চিফ অফ ডিফেন্স স্টাফ, তাহলে ওটা হবে আর্মির চিফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর্মি চিফ। আর যেটা হচ্ছে মনোজ পান্ডে, ওটা কি পদ? ওই স্যার মনোজ পান্ডে আর্মি চিফ। হ্যাঁ, আর্মি চিফ। হ্যাঁ হ্যাঁ, সিডিএস যিনি যে পদটা আছে চিফ অফ ডিফেন্স স্টাফ, উনি হলেন, যিনি বিপিন রাওয়াতকে পরে উনি হলেন, সেজন্য অনিল চৌহান। অনিল চৌহান, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই এটা সিডিএস আর এটা ভুলে যাচ্ছে। তো ঠিক আছে, চলো। স্যার এটা আরেকটু ভালো করে বলুন, মানে আর্মি চিফটাকে। দেখো, জেনারেল অনিল চৌহান হচ্ছে চিফ অফ ডিফেন্স স্টাফ। ওকে, মানে সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। ওকে, আর যদি বলা ভাইস, আচ্ছা প্রথম যদি বলা হয় চিফ অফ ডিফেন্স স্টাফ, প্রথম হচ্ছে বিপিন রাওয়াত। ওকে, হয়েছে? স্যার তাহলে মনোজ পান্ডেটা কি লিখবো একটু বলে দিন। আচ্ছা, মনোজ পান্ডে হচ্ছে ইন্ডিয়ান আর্মির চিফ। ইন্ডিয়ান আর্মি চিফ। হয়েছে? লেখো মনোজ পান্ডে, দেখে নাও, ইনি হচ্ছেন মনোজ পান্ডে। ঠিক আছে, চিফ অফ আর্মি স্টাফ। ওকে, চিফ অফ আর্মি স্টাফ হচ্ছে মনোজ পান্ডে। ওকে, বুঝতে পেরেছ? ছবিও দেখিয়ে দিলাম। ওকে, চলো। আচ্ছা চলো, নেক্সট প্রশ্ন। নেক্সট লেখো, উত্তরাখণ্ড হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন? ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড হাইকোর্ট। ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড হাইকোর্ট অ্যাপয়েন্টেড হলেন ঋতু বাহারি। ঋতু বাহারি, ঋতু বাহরি হবে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই অনিল চৌহানটা কি বলেছেন স্যার, আবার বলবেন? লিখতে পারিনি। ও মাই গড, চিফ অফ ডিফেন্স স্টাফ। আচ্ছা ওকে, আচ্ছা নেক্সট লেখো, টাটা ডিজিটাল এর নতুন সিইও
স্যার ওই নিতু বাহারি না ঋতু বাহারি সেটাই বুঝতে পারছি না, একবার বলুন। আচ্ছা, ঋতু বাহরি, বাহরি বয়াকার হওয়ার ঐদিক বই বাহরি। নেক্সট দেখো টাটা ডিজিটাল এর নতুন সিইও নিযুক্ত হলেন কে? সিইও বা এমডি? বলছে সিইও এর একটু ফুল ফর্মটা একটু বলুন না। হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফিসার, আর এমডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে, লেখো নবীন তাহিলান্নি। স্যার আরেকবার বলুন। নবীন তাহি তয়াকার হসি তাহি লান্নি, জফল আকার দন্ত নাসি লান্নি বা লান্নি হবে। স্যার তারপর ইউপিএসসি এর তো নতুন ডিরেক্টর নিযুক্ত হয়েছে। ইউপিএসসি বলো তো, আমি তো দিয়েছি। হংস মিশ্রা। হ্যাঁ, হংস মিশ্রা। কি মিশ্রা? হংস মিশ্রা লিখে নাও। এটা ইউপিএসসির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলো হংস মিশ্রা। ওকে, চলো নেক্সট। হ্যাঁ বলো। চেয়ারম্যান তাহলে ওই মনোজ সোনি আছে। চেয়ারম্যান মনোজ সোনি আছে, এটি হচ্ছে নতুন। এটা তো ওই তোমার এটা হচ্ছে কি নতুন ডিরেক্টর। চেয়ারম্যান তো হ্যাঁ মনোজ সোনি আছে। চলো নেক্সট। নেক্সট লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে একজন ট্রান্সজেন্ডার টিটি হিসাবে নিযুক্ত হলেন, ট্রান্সজেন্ডার টিটি। ঠিক আছে, লেখো প্রথম ট্রান্সজেন্ডার। আচ্ছা, রূপান্তরকামী তো ট্রান্সজেন্ডার তো নাকি? হ্যাঁ, লেখো প্রথম ক্রিকেটের ক্ষেত্রে লিখেছিলেন না ট্রান্সজেন্ডার ক্রিকেটার ড্যানিয়েল ম্যাকাইহিতানা। হ্যাঁ, লেখো ট্রান্সজেন্ডার মহিলা হিসাবে প্রথম টিটি হিসাবে কে নিযুক্ত হলেন? স্যার টিটির ফুল ফর্ম কি? টিটির ফুল ফর্ম কি গো? টিটি বলা হয় টিটিটি, মানে আচ্ছা ট্রাভেলিং টিকিট। ই থেকে ট্রাভেলিং টিকিট, ই থেকে হচ্ছে বলো। ট্রেন টিকিট চেকার। হ্যাঁ, টিটি ট্রেন টিকিট চেকার। ট্রাভেলিং না ট্রেন টিকিট চেকার কি হবে? ই থেকে এক্সামিনার। ট্রাভেলিং টিকিট, ট্রাভেলিং না ট্রেন। কি বলছো? ফুল ফর্মটা লেখো তো, টিটির ফুল ফর্ম কি আছে? ট্রাভেলিং টিকিট এক্সামিনার আছে। হ্যাঁ, ট্রাভেলিং টিকিটই হবে স্যার, আপনি ঠিকই বলছিলেন। ট্রাভেলিং টিকিট, হ্যাঁ আমি তো ট্রাভেলিং টিকিট পড়েছিলাম। ট্রেনের সঙ্গে রিলেটেড, ট্রেনও হতে পারে ওইখানে। ট্রাভেলিং টিকিট এক্সামিনার। হ্যাঁ, এটাই হবে। আমি তো স্যার শুধু টিটিই বলতাম, টিটি ই তো বললেনি কখনো, তার জন্য বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি টিটিই আমরা মানে অ্যাকচুয়ালি টিটি বলি, কিন্তু টিটিই এটাও আমরা রাখি আছে। টিটিই ট্রাভেলিং টিকিট এক্সামিনার। চলো নেক্সট। স্যার ওটা কি নামটা বলুন? স্যার নামটা বলুন। ফার্স্ট ট্রান্সজেন্ডার মহিলা টিটি। হ্যাঁ ওটা লেখো সিন্ধু গণপতি। নেক্সট। ইনি কোথাকার? দক্ষিণ ভারতের একজন। চেনা না?
দক্ষিণ ভারতের একজন ব্যক্তি আছে সিন্ধু গণপতি, চলো লিখি না। সিন্ধু গণপতি, গুগল করো তো সিন্ধু গণপতি কি আছে। আচ্ছা ঠিক আছে, চলো সিন্ধু গণপতি ইয়ে করতে হবে, অনেক করতে হবে। চলো দক্ষিণ ভারতের কোন একটা স্টেট হবে। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদে। লোকসভা নির্বাচনের পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে কে নিযুক্ত হলেন? ঠিক আছে স্যার। শুভম গিল স্যার। হ্যাঁ শুভম, দেখো শুভমান গিল। স্যার আরেকবার বলুন। লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে কে নিযুক্ত হলেন? লেখো শুভমান গিল। নেক্সট লেখো সেন্ট্রাল ভিজিলেন্স নামটা কি বললেন? শুভমান গিল। এটা ভালো প্রশ্ন। ভারতের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন কে? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? লেখো এম এস রাজীব। স্যার কোশ্চেনটা একবার রিপিট করুন। লেখো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। লেখো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার। হয়েছে? লিখেছো? এটা তো প্রবীণ কুমার শ্রীবাস্তব গো। আমি তো এইখানে আমার কনফিউজ লাগছে। প্রবীণ কুমার শ্রীবাস্তব তো সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার, এটা তো আমরা আগে পড়েছিলাম তাই না? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তব। এটা কি বলছে? প্রবীণ কুমার শ্রীবাস্তব হচ্ছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার, কিন্তু ভারতের ভিজিলেন্স কমিশনার পদে নিযুক্ত হলেন এম এস রাজীব। কিন্তু এটা কি সঠিক? প্রবীণ কুমার শ্রীবাস্তব ছিল তো। মৌমিতা? হ্যাঁ ওটাই তো বুঝতে পারছি না স্যার। আগে তো ছিল, ওই তো প্রবীণ কুমার শ্রীবাস্তব ছিল। হ্যাঁ এখন তো আবার নতুন হচ্ছে, আবার কি? এটা তো লিখো ভারতের ভিজিলেন্স কমিশনার এম এস রাজীব। স্যার আগের কোশ্চেনটা কি বলুন তো? লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের পোস্ট আইকন তো? হ্যাঁ স্পোর্টস আইকন না, ইলেকশনের জন্য ইলেকশন আইকন। পাঞ্জাবে ইলেকশন আইকন। নেক্সট স্যার ওটা কি তাহলে সেন্ট্রাল বাদ দিয়ে ভারতের ভিজিলেন্স কমিশনার লিখে রাখবো? হ্যাঁ ওটাই লেখো। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার তো প্রবীণ কুমার শ্রীবাস্তব। হ্যাঁ প্রবীণ কুমার শ্রীবাস্তব, হ্যাঁ এটা তো জানি। এবার হচ্ছে এটা লেখো ভারতের ভিজিলেন্স কমিশনার। লেখো এটা লেখো এম এস রাজীব। চলো এবার লেখো ইন্ডেক্স, হেডিং করো ইন্ডেক্স থেকে হবে। চলো
আচ্ছা, এটা ভালো ভালো প্রশ্ন। মানে ইন্ডিয়াস মোস্ট ওয়েলকাম সিটি বা ওয়েলকাম রিজিয়ন হিসাবে 2024 সালে কোন স্থানটি তকমা পেয়েছে বা কোন রাজ্য তকমা পেয়েছে? দেখো, ইন্ডিয়াস মোস্ট ওয়েলকাম রিজিয়ন হিসাবে ইন্ডিয়াস মোস্ট ওয়েলকাম রিজিয়ন, লেখো হিমাচল প্রদেশ। আচ্ছা, নেক্সট লেখো গ্লোবাল ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স। গ্লোবাল ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স 2024 শীর্ষ কোশ্চেনটা আরেকবার বলুন। গ্লোবাল ব্র্যান্ড গার্জেনশিপ ইন্ডেক্স। আচ্ছা, লুসির খবর কি? লুসি ক্লাসে আছো? লুসি ক্লাসে নেই। গ্লোবাল গার্জেনশিপ ইন্ডেক্স 2024 শীর্ষস্থানে রয়েছে কি? হয়েছে? প্রথম এবং দ্বিতীয় স্থানে কে রয়েছে? দেখো, দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানি, ভারতের মুকেশ আম্বানি। আর প্রথম স্থানে আছে কে বলতো? চ্যাংমা, চ্যাংমা না, হ্যাঁ, জ্যাকমা, চীনের একজন। হ্যাঁ, ফেলার 13 বার না 14 বার ফেল করেছে, তারপর জিতেছে এরকম। তার মানে হচ্ছে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যারাই উইন হয়েছে তারা সবাই কিন্তু ফেলিও, মানে প্রথমে ফেলিও হয়েছে, হ্যাঁ। তাই না? কি নাম বললেন স্যার? জ্যাকমা। এই জ্যাকমা কে বলতে পারবে? অনেক বড় বিজনেসম্যান তো। চীনের স্যার, চীনের বিজনেসম্যান। জ্যাকমা হচ্ছে আলিবাবার প্রতিষ্ঠাতা, আলিবাবা। এবারে আলিবাবা চালিত চোর। আলিবাবার প্রতিষ্ঠাতা, আলিবাবা কোন একটা কিছু হবে মনে হচ্ছে, মানে আলিবাবার প্রতিষ্ঠা হচ্ছে জ্যাকমা, কোন কোম্পানি হবে, হাইফাই কোম্পানি হবে, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা। করাপশন ইন্ডেক্স 2023 ভারতের স্থান কত? আচ্ছা, আমাদের স্টেট হিসাবে দেয়নি করাপশন ইন্ডেক্সে ভারতের কোন স্টেট প্রথম? দেখি তো কোন স্টেট হতে স্যার তাহলে? দেখি গুগল কি দিচ্ছে দেখতে হবে, এখন সব টাকার উপরে। ইউপি হবে। দেখো, সবকিছু টাকার উপর ডিপেন্ড করে, যে টাকা বেশি দেবে তার ইন্ডেক্স কমে যাবে। আচ্ছা, করাপশন ইন্ডেক্স স্যার আমাদেরকেও দেখান, আমরাও দেখবো এইটা। করাপশন ইন্ডেক্স ইন ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়া তো র্যাঙ্ক আমরা তো জানি করাপশন ইন্ডেক্সে, কিন্তু দেখো করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান 93। করাপশন ইন্ডেক্সে ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া। কোনটা হবে? ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া। কি বললেন? ওয়েস্ট বেঙ্গলেই হবে মানে। না না, দেখছি কি আসি নাই দেখি। আচ্ছা, কোন কি হবে উত্তরটা? লেখো 93, 93। হাইয়েস্ট রিপোর্টেড করাপশন 2022 মহারাষ্ট্র দিচ্ছে 2022-এ। বুঝলে?
দুর্নীতি তালিকায় কর্ণাটক শীর্ষে। দুর্নীতি তালিকায় কর্ণাটক শীর্ষে। চলো স্টেটে কি হবে? মহারাষ্ট্র? না, আমাদের রাজ্য ভালো, বুঝলে? না না, স্টেট করতে হবে না, আমি এমনি দেখছি, ওটা ওটা লাগবে না। চলো দেখো, হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত আগের দিন হয়েছিল বলো? 85। 85। 2023 এ ছিল 80। প্রথম স্থান 52টা না 62টা রাজ্য যেতে পারবো বা কান্ট্রিতে। ফ্রান্স। সুইজারল্যান্ড। হ্যাঁ, ফ্রান্স। ফ্রান্স এগিয়ে আছে। হ্যাঁ। নেক্সট, মোস্ট পপুলার স্যার বলুন একবার। আচ্ছা, কোশ্চেনটা কি? হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? হাঙ্গার ইন্ডেক্সে কত আমাদের ইন্ডিয়া? হাঙ্গার ইন্ডেক্স 111। আচ্ছা, মোস্ট কত নাম্বার? স্যার কোশ্চেনটা একবার বলুন, ভালো করে বুঝতে পারলাম না। আচ্ছা, লেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? এটা আগের দিন হয়ে গেছে বলে একটু স্পিডে চলে গেলাম, তবু লিখে নাও। আর একবার বলছি, লেখো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? হাঙ্গারি ইন্ডেক্সে বললেন 101। 111। হাঙ্গারি ইন্ডেক্সে ভারতের স্থান 11। আচ্ছা, নেক্সট লেখো মোস্ট পপুলার গ্লোবাল লিডার। তকমা নরেন্দ্র মোদী। হ্যাঁ, আমাদের ডিপি আছে যার, তিনি নরেন্দ্র মোদী। ঠিক আছে। নেক্সট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? স্যার ইন্টেলেকচুয়াল কি বললেন? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স এ ভারতের স্থান, মানেটা বুঝলাম না। হ্যাঁ, বুদ্ধিমত্তার হচ্ছে দিক থেকে গ্লোবাল র্যাঙ্কিং এর ক্ষেত্রে ভারতের স্থান কত? ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? দেখো 42। আর প্রথম রয়েছে আমেরিকা, এটা লিখে নাও, প্রথম আমেরিকা। আমাদের বুদ্ধিতেই চলে। হ্যাঁ। আচ্ছা, তোমরা মক টেস্ট দাওনি কেন? মৌপিয়া, সৌরভ মক টেস্ট, আচ্ছা সৌরভ মক টেস্ট দাওনি, তারপরে হচ্ছে সুস্মিতা দাওনি, তন্ময়ী দাওনি, তারপর হচ্ছে আমাদের এ দেয়নি, ওই সুচন্দ্রা না, এটা তোমার নাম কি গো? সমাধান স্যার মকটে দিয়েছি, ওটা পাঠানো হয়নি, দিয়েছি আমি। হ্যাঁ, পাঠাতে হবে। সুমনা তো দিয়েছে। সৌরভ দিয়েছো? হ্যাঁ স্যার দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। সাথী দাওনি মক টেস্ট, তাই তো? সাথী দিয়েছো? সঞ্চিতা, সহেলি দিয়েছে, পাল দেয়নি, চক্রবর্তী দিয়েছে, মৌপিয়া দেয়নি, মৌলি দেয়নি। স্যার আসলে আমি মেসেজটা দেখে নি তো, তারপর আর ভুলে যায়, মানে তার অঙ্কগুলো অমনি করে ভুলে যায়। বিশ্বদীপ দিয়েছো মক টেস্ট? অনুভব দেয়নি। স্যার আপনি মক টেস্টটা ওই গ্রুপে দেখতে পারবেন যেটাতে সবাই, মানে কেউ আর মেসেজ করতে পারে না, শুধু আপনিই করতে পারেন, মানে অনলি অ্যাডমিন করা আছে। হ্যাঁ, এটা মক আমাকে টেস্ট বলেছে, কিন্তু একজন বলেছিল। হ্যাঁ স্যার, আমি না ভুলে যাই, মানে এত মেসেজ আসে তো পরপর, তারপর দিতেই ভুলে যায়, তারপর লোককে যখন দিতে দেখি তখন আমি দিই। আচ্ছা, স্কুল এসআই যেটা রয়েছে, আচ্ছা কোনটা তাহলে অফ করে দেবো বলো? না একটা অফ করাই আছে আপনার, ওই এসআই তেই মনে হয় অফ করা আছে। আচ্ছা শোনো, স্কুল এসআই যেটা আছে ওটা তাহলে আর কেউ মেসেজ করবে না, যেটা অল গ্রুপ রয়েছে ওটাতে মেসেজ করবে, এটাতে তাহলে সবাই অ্যানসার করবে। মানে এই যে এসএলএসটি, পিটি, এসআই অফ স্কুল, ডাব্লিউবিসিএস, এটাতে সবাই অ্যানসার দেবে। ঠিক আছে? হ্যাঁ,
কারণ হচ্ছে এই বুঝতে পেরেছো? তাহলে কি হবে আমার আর এখানে স্যার যেটাতে মানে আমরা অল মেসেজ গ্রুপে তো নেই আমরা, অল গ্রুপে কিন্তু নেই আমি। সমাধান স্যার অল বলছি গ্রুপে নেই। আচ্ছা আচ্ছা না, নেই স্যার। আচ্ছা আচ্ছা তন্ময় বলো। হ্যাঁ বলছি যেগুলোতে আমরা মানে মেসেজ করতে পারবো না ওইগুলোতে আপনি মকগুলো ওখানে দিয়ে দিন, তাহলে সুবিধা হবে, মানে আমরা বুঝতে পারবো যে ওটা মক টেস্ট ওটা আছে। মানে এবার কি কি হচ্ছে বলুন তো, মানে সবাই তো ওদের ইয়েগুলো দিচ্ছে হ্যাঁ পরপর যে, তারপরে ওটা খুঁজেই পাচ্ছে না যে মকটা কোথায় আছে না আছে দিয়ে আর করছে না। বুঝতে পেরেছি। প্রথম দিন আমাকে বলেছিল একজন, আমি সে আর ইয়ে করিনি। ঠিক আছে তাহলে ওই এটা আমি অফ করে দেবো। এই যেটা সেকেন্ড গ্রুপ আছে সেটা অফ করে দেবো, আর যেটা অল গ্রুপ আছে ওটা সব। স্যার হ্যাঁ বলো। বলছি যেটা মক টেস্ট দিবেন ওটাকে পিন করে দিন, তাহলেই সবাই দেখতে পাবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পিন ঠিক। এটা করলেও হবে। পিনটা করে একদিন বা দুদিন রাখলেন, তারপরে আবার ওটাকে রিমুভ করে দিলেন। পিনটা স্যার কাল রাতে বসে আছি আপনার মক টেস্ট দেওয়ার জন্য, পাইনি এখনো। আজকে দেবো তো, আজকে একটা মক টেস্ট দেবো যেটা সবাই দিতে পারবে। আগে কালকে মক টেস্টটা ছিল এসআই এর জন্য, আজকে মক টেস্ট হবে সবাইয়ের জন্য, মানে সমস্ত পরীক্ষার জন্য। ঠিক আছে দেবো, এটা ক্লাসটা হয়ে যাক দেবো। চলো তারপর স্যার আমরা যে ঢিল মেরে মেরে জানেন আমি 8 পেয়েছি জানেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না না কালকে? অনলি হিস্ট্রি ছিল, হিস্ট্রি। ও আচ্ছা একটা করে দিয়েছি। ঠিক আছে চলো, তো এখান থেকে ইন্ডেক্স হয়ে গেছে। চলো নেক্সট লেখো। আচ্ছা মানে অ্যাকচুয়ালি আরেকটা হবে, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট হয় এবং হচ্ছে যেটা নির্বাচন হয়, যে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে যে রিজাইন করে, এগুলো লেখো। আচ্ছা স্পোর্টসটা লেখো প্রথমে, স্পোর্টস লেখো। স্পোর্টস সিএ। নেক্সট লেখো, মানে ফার্স্ট লেখো 2024 প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হিসাবে অভিনব বিন্দ্রা। 2024 অভিনব বিন্দ্রা। হ্যাঁ 2024 প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী কে? যাই হোক তোমরা যারা টেস্ট দাওনি একটু দিয়ে দিবে সময়। হ্যাঁ আমাদের ইন্ডিয়ান। হ্যাঁ আমি আপনি তো ফ্ল্যাগ নিয়ে যাবেন বলেছেন। অভিনব বিন্দ্রা লেখো, অভিনব বিন্দ্রা শুটার, ইন্ডিয়ান শুটার অভিনব বিন্দ্রা। নেক্সট, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? জয় শাহ। কি অবস্থা, খুব অন্যায় স্যার, ক্রিকেটের পাওয়া বোঝে না, ওকে করে দেবে। কি কোনো পাওয়ার নেই, কিছু নেই। সত্যি পাওয়ার হচ্ছে এমন একটা, মানে পলিটিক্যাল পাওয়ার ছাড়া কি আছে? ইংরেজি মানে যখন ইংরেজি বলতে পারে না। জয় স্যার যে কোশ্চেনটা ছিল বাচ্চা ছেলের মতো। হ্যাঁ সে তো বাচ্চা, বেশি বয়স না তো, বাচ্চা ছেলে তো। কে ছিলেন স্যার ইনি? জয় শাহ হচ্ছে। আচ্ছা প্রশ্নটা বলছি। অমিত স্যার বেটা। অমিত স্যার বেটা। লেখো, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? জয় শাহ, অমিত স্যার, সন। কোন একজন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান। হ্যাঁ পুনরায় কে নিযুক্ত হলেন? স্যার আমি টেস্ট দিয়েছি। দিয়েছো মৌলি? আচ্ছা আসলে তোমরা যারা টেস্ট দেবে ওই যেমন ভাবে সবাই দিচ্ছে না, ওই রকম ভাবে দেবে। কারণ আমি সবসময় রেজাল্ট দিতে পারি না, হয়তো দেবো, যেমন ধরো আজকে এখনো দেওয়ার সময় পাইনি।
এবার তোমরা দিলে বুঝতে পেরে যাবো, বা কে কেমন মানে কে কত পাচ্ছ অন্তত র্যাঙ্কটাও বুঝতে পেরে যাবে এই আর কি। ঠিক আছে, তোমরা যারা মক টেস্ট দিচ্ছ আস্তে আস্তে ওইরকম ভাবে দেবে, মক টেস্ট দেওয়ার পরে ওরকম কে কত পাচ্ছ এরকম ভাবে দেবে, তাহলে সুবিধা হবে, সবাইয়ের জন্য সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। লেখো স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024। বিরাট। না, এটা একটা সংস্থা, একটু লিখতে হবে, ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে, স্পোর্টস স্টার্স, ব্র্যাকেটের মধ্যে মানে এই স্পোর্টস স্টার এই অ্যাওয়ার্ডটা দিয়েছেন। ঠিক আছে, লেখো স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2024 সম্মান পেলেন কে? লেখো মোহাম্মদ শামি। নেক্সট, লেখো আচ্ছা নেক্সট লেখো সাব ওমেন আন্ডার 19, সাব আরেকবার বলুন সাব SAFF সাব ওমেন্স, এটা একটা টাইটেল, সাব কাপ আর কি, সাব এটা ওমেনের জন্য, যেহেতু এটা ওমেন দিলাম, সাব ওমেন আন্ডার 19 চ্যাম্পিয়নশিপ, মানে চ্যাম্পিয়ন হলেন কারা, মানে এটা যৌথভাবে পেয়েছেন ভারত আর বাংলাদেশ। লেখো ভারত এবং বাংলাদেশ। হ্যাঁ, নেক্সট, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা ফার্স্ট শ্রীলঙ্কান প্লেয়ারের নাম কি? নিশাকা, হ্যাঁ বলো। প্রথমা নিশাকা না কি আছে? হ্যাঁ, প্রথম নিশাঙ্ক। লেখো প্রথম নিশাঙ্কা। তো এটা কি ওয়ার্ল্ড কাপে না, ওয়ানডে ক্রিকেট। আচ্ছা, নেক্সট, চেন্নাই সুপার কিংস IPL 2024, চেন্নাই সুপার কিংস ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন? ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ। হ্যাঁ, তার নামটা কি বললেন? ক্যাটরিনা কাইফ। স্যার কোশ্চেনটা কি বললেন? দেখো চেন্নাই সুপার কিংস, চেন্নাই না কি বললাম গো,
চেন্নাই সুপার কিংস, হ্যাঁ চেন্নাই সুপার কিংস এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কে নিযুক্ত হলেন? ক্যাটরিনা কাইফ। নেক্সট লেখো আইসিসি আন্ডার 19 মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 অস্ট্রেলিয়া হয়েছে। কে জিতেছে? অস্ট্রেলিয়া। কাকে পরাজিত করে? আমাদের ভারত। ইন্ডিয়াকে, হ্যাঁ ভারতকে পরাজিত করে। হ্যাঁ আমাদের মানে কি বলবো, বড়রাও করেছে, ছোটরাও করে, বড়রাও করলো, এটা আসবে না স্যার, হ্যাঁ এটা আমাদের ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে বলে তাই এটা পরীক্ষায় আসবে না। না না কি বলে এরকম না, এই বড়রা হারালো আবার ছোটরা হারালো, মানে ওদের মধ্যে রক্তে একটা টান আছে, ফাইনালে উঠলে সারা সব খেপে যায়, আমাদের সব নার্ভাস হয়ে যায়, টেনশন। অ্যাকচুয়ালি অনেকদিন পরে খেলা হলে আর কি, মানে অনেকদিন পরে ফাইনালে উঠলে যেটা হয় আর কি, ভয় লাগে, টেনশন করে, এত মানুষের মানে অস্ট্রেলিয়ারা মানে যথেষ্ট স্ট্রং, ওদের মানে ইয়ে নেই, মানে কোনো উইক না ওরা। ওরা অনেক লম্বা লম্বা ঠ্যাং তো স্যার, তার জন্য অনেক দৌড়ে দৌড়ে যেতে পারে। ওরা যত উইক থাকুক নকআউট স্টেজে উঠলে ওরা বাগ হয়ে গেল, খুব নার্ভাস হয়ে যায় দেখেছি। ওই ফাইনালে উঠলে ওদের আর কেউ ঠেকাতে পারছে হ্যাঁ থাকে না, সেটাই। আর আমাদের অ্যাকচুয়ালি কি বলতো, মানে প্রচুর মানুষের মানে মানে এক্সপেকটেশন থাকে, সঙ্গে হচ্ছে আর অনেক দিন পরে পরে তো ফাইনালে ওঠে, এরকম তো নয় যে প্রতি বছর উঠছে, ফলে কি হয় একটা নার্ভাস কাজ করে যে আমাকে পেতেই হবে, মানে টেনশনে মানে ওখানেই শেষ, মানে যেটা হয় আর কি সবার ক্ষেত্রে যেটা হয়, টেনশন করলেই তো শেষ, আর ওখানে বেশিরভাগ হয়ে থাকে, যতই বলুক আমি টেনশন করছি না, এত মানুষের চাপ আছে। এবার তো খুব ভালো মানে খেলেছে তো, দিয়ে লাস্টের দিকে মানে প্রচন্ড এক্সপেকটেশনটা অনেকটা হাই হয়ে গেছিল ওদের, মানে যে হ্যাঁ এবার আমরাই এবার চ্যাম্পিয়ন হব, এরকম একটা ইয়ে হয়ে গেছিল। ওটাই। চলো নেক্সট লেখো চেন্নাই ওপেন 2024। দেখো আমরা এর আগে পড়েছিলাম যে বিভিন্ন ধরনের গ্র্যান্ড স্ল্যাম পড়েছিলাম, কিন্তু এটা ভারতের যে ওপেন টেনিস টুর্নামেন্ট চেন্নাই ওপেন 2024 টাইটেল কে জিতলেন? লেখো সুমিত নাগাল। নেক্সট ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস হোস্ট হলো কোথায়? লেখো মানে কোথায় হলো আর কি খেলাটা, লেখো গুলমার্গ। কি স্যার বললেন? গুলমার্গ। নেক্সট লেখো ভারতের প্রথম মহিলা পিচ কিউরেটর হলেন কে? কি প্রথম মহিলা পিচ কিউরেটর মানে এটা কি বলতো, কি জিনিস কে বলতে পারবে? পিচ কিউরেটর মানে পিচ প্রস্তুতকারক, পিচ প্রস্তুত করে যে, হ্যাঁ পিচ প্রস্তুত করো মানে যে পিচের প্রস্তুত করে প্লাস হচ্ছে দেখাশোনা করে, মানে খেয়াল রাখে আর কি, পিচের যেখানে খেলা হয় আর কি, ক্রিকেট খেলা হয়। কিউরেটর মানে কি যে দেখাশোনা করে, স্পেশালি তো তৈরি করা থেকে দেখাশোনা করা সমস্ত কিছু, একজন মহিলা প্রথম মহিলা হিসাবে এটা করলো। লেখো জাসিন্থা কল্যাণ
বর্গিঞ্জ জফলা আকার দন্তের সহস্রই দন্তের নয় থয় কল্যাণ কি বললেন স্যার আরেকবার বলুন। জাসিন্থা জাসিন্থা কল্যাণ কোন দেশের স্যার? ইন্ডিয়ার জাসিন্থা কল্যাণ ইন্ডিয়ার না, এটা হচ্ছে কোন দেশের একটু গুগল করো তো, আমার ফোনে স্লো নালে করে নিতাম, গুগল করো তো দেখি কোন দেশে বলছে জাসিন্থা কল্যাণ। এটা ভারতের না। হুম দেখা তো কোন দেশের আছে। নেক্সট লেখো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় অনুষ্ঠিত হলো? গুয়াহাটি। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম কোথায় অনুষ্ঠিত হলো? দেখো গুয়াহাটি। হয়েছে? কেউ দেখেছো? কতক্ষণ পড়াবেন? হ্যাঁ কত বাজে এখন? 9:30। 9:30 বেজে গেছে। আচ্ছা আরেকটু নেক্সট লেখো। এবার এটা হয়ে গেছে, এবার লেখো গুরুত্বপূর্ণ বই লেখো। রাইটার্স, বুকস অ্যান্ড রাইটার্স। লেখো নীরজ চোপড়া। স্যার ওটা কোথায় অনুষ্ঠিত হলো বললেন? গুয়াহাটি। সমাধান এক্সাম দাওনি কেন? দিয়েছি স্যার, দিয়েছি আমি পোস্ট করতে পারিনি, পোস্ট করে দিচ্ছি স্যার ক্লাসের পরে। আচ্ছা ঠিক আছে। নীরজ চোপড়া দি ম্যান, লেখো নীরজ চোপড়া ইনভাইটেড দি ম্যান হু মেড হিস্ট্রি। বইটি কার লেখা? স্যার আরেকবার বলুন। নীরজ চোপড়া দি ম্যান হু মেড হিস্ট্রি, বইটির লেখক কে? লেখো নরিস প্রীতম। নরিস প্রীতম। কালকে পরীক্ষা মানে কালকে ক্লাস অফ থাকবে, ছুটি। স্যার বইটার নাম একটু বলবেন? নরিস প্রীতম। বইটার নাম বইটা? নীরজ চোপড়া দি ম্যান হু মেড হিস্ট্রি। নেক্সট লেখো ডাবলিং ইন ডিপ্লোম্যাসি। ডাবলিং ইন ডিপ্লোম্যাসি, বইটি কার লেখা? ডাবলিং ইন ডিপ্লোম্যাসি। দেখো এস ডি মুনি। নেক্সট লেখো শ্রী জগন্নাথ লর্ড অফ দি ইউনিভার্স। এই বইটি রিলিজ করলেন কে? কে হতে পারে একটু গেস করো? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উড়িষ্যা নবীন পট্টনায়ক। হ্যাঁ নবীন পট্টনায়ক উড়িষ্যার মুখ্যমন্ত্রী।
লাস্ট প্রশ্ন, কাশ্মীর ট্রাভেল ইন প্যারাডাইস অন আর্থ বইটি কার লেখা? লেখো রমেশ ভট্টাচার্য। স্যার আরেকবার বলুন না বইটার নাম। কাশ্মীর ট্রাভেল ইন প্যারাডাইস অন আর্থ বইটি কার লেখা? লেখো রমেশ ভট্টাচার্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, রেকর্ডিংটা স্টপ রাখছি।